প্রথমেই জানিয়ে দিব মাটির গভীরে ইরানের গোপন মিসাইল ভান্ডার, আতঙ্কে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর জানবেন মার্কিন হামলা হলে মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের। আরও জানবেন গাজায় গণহত্যায় সহায়তা, দুই ইসরায়েলি নারীর বিরুদ্ধে ফ্রান্সের গ্রেপ্তারি পরোয়ানা। এরপর জানবেন সামরিক সহযোগিতার পর অর্থনৈতিক দিকেও ইরানের পাশে রাশিয়া। সর্বশেষ জানবেন আরব আমিরাতে 440 বাংলাদেশি বন্দীকে রাজকীয় ক্ষমা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে ঘিরে। তেহরান বহু বছর ধরেই দাবি করে আসছে যে তাদের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোর একটি অংশ মাটির গভীরে নির্মিত, যাতে সম্ভাব্য বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র আঘাত থেকে সেগুলো সুরক্ষিত থাকে। সাম্প্রতিক সময়ে ইরানি সামরিক বাহিনীর প্রকাশিত কিছু ভিডিও ও বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে আবারও এই আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি নিয়ে জল্পনা বাড়িয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী আইআরজিসি অতীতে বিভিন্ন সময় জানিয়েছে তাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে যা আঞ্চলিক প্রতিপক্ষের জন্য কৌশলগত ভারসাম্য বদলে দিতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে ভূগর্ভস্থ স্থাপনা ব্যবহারের উদ্দেশ্য হল অস্ত্র ভান্ডারকে টিকে থাকার ক্ষমতা দেওয়া, অর্থাৎ প্রথম দফার কোনো আঘাতের পরও পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা বজায় রাখা। এই প্রেক্ষাপটে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা মহলে উদ্বেগ বাড়ছে বলে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা। ইসরায়েল বরাবরই ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচিকে নিজেদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখে। একইভাবে যুক্তরাষ্ট্র বলে আসছে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। তবে এসব স্থাপনার প্রকৃত পরিসর, অবস্থান বা সক্ষমতা নিয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য খুব সীমিত। বিশেষজ্ঞরা মনে করে দিচ্ছেন সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে দেশগুলো প্রায় নিজেদের সক্ষমতা জোরালোভাবে তুলে ধরে থাকে, যার কিছু অংশ কৌশলগত বার্তা দেওয়ার উদ্দেশ্যে প্রচারিত হয়। এদিকে ইরান দাবি করছে তাদের সামরিক প্রস্তুতি সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। তেহরানের ভাষ্য অনুযায়ী বিদেশি সামরিক উপস্থিতি ও হুমকির প্রেক্ষাপটেই তারা নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা জোরদার করেছে। পর্যবেক্ষকদের মতে এ ধরনের ভূগর্ভস্থ সামরিক অবকাঠামোর আলোচনা কেবল অস্ত্রভান্ডার নিয়েই নয়, এটি মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক শক্তি প্রদর্শনের অংশ। ফলে সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক সংলাপের প্রয়োজনীয়তাও সমানভাবে সামনে আসছে, যাতে পরিস্থিতি সরাসরি সংঘাতে না গড়ায়। এরপর জানবেন মধ্যপ্রাচ্য জুড়ে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা দিয়েছে। তেহরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতারা ইঙ্গিত দিয়েছেন যদি যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালায় তবে এর জবাব শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। ইরানের সামরিক নেতৃত্বের বক্তব্য অনুযায়ী দেশটির প্রতিরক্ষা নীতি এখন বহুমাত্রিক প্রতিরোধের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তারা দাবি করছে আঞ্চলিকভাবে তাদের মিত্র শক্তি এবং নিজস্ব ক্ষেপণাস্ত্র সক্ষমতা এমনভাবে প্রস্তুত রাখা হয়েছে যাতে যে কোনো হামলা দ্রুত ও ব্যাপক জবাব দেওয়া যায়। যদিও এসব বক্তব্যের সুনির্দিষ্ট সামরিক পরিকল্পনা প্রকাশ করা হয়নি, বিশ্লেষকরা মনে করছেন এটি মূলত কৌশলগত বার্তা। তারা উদ্দেশ্য সম্ভাব্য আক্রমণ ঠেকানো। তেহরান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক উপস্থিতি বজায় রেখে অঞ্চলটিকে অস্থিতিশীল করে তুলছে। ইরানের ভাষ্য অনুযায়ী বিদেশি ঘাঁটিগুলোই উত্তেজনার মূল উৎস এবং প্রয়োজন হলে সেগুলোকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে। অন্যদিকে ওয়াশিংটন বলছে তাদের সামরিক উপস্থিতির লক্ষ্য হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা এবং মিত্র দেশগুলোর সুরক্ষা দেওয়া। মার্কিন কর্মকর্তারা বরাবরই জোর দিয়ে বলে আসছেন তারা সরাসরি সংঘাত চায় না, তবে নিজেদের বাহিনীও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের পাল্টাপাল্টি হুঁশিয়ারি সাধারণত ডিটারেন্স বা প্রতিরোধমূলক কৌশলের অংশ, যেখানে উভয় পক্ষ শক্ত অবস্থায় দেখিয়ে সরাসরি যুদ্ধ এড়াতে চায়। তবে
ভুল বোঝাবুঝি বা আকস্মিক কোনো ঘটনা বড় ধরনের সামরিক সংঘাতের রূপ নিতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বর্তমান উপস্থিতিতে কূটনৈতিক যোগাযোগের গুরুত্ব আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। কারণ সামরিক হুঁশিয়ারির ভাষা যতই জোরালো হোক, শেষ পর্যন্ত সংঘাতের মূল্য চুকাতে হয় পুরো অঞ্চলকেই। এরপর জানবেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ ও মানবিক সংকটের প্রেক্ষাপটে ফরাসি কর্তৃপক্ষ 2 ইসরায়েলি নারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ার মাধ্যমেই তারা গণহত্যায় সহায়তার সঙ্গে জড়িয়ে থাকতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত শুরুর তথ্য প্রকাশ করেছে ফরাসি সংবাদপত্র লে মদ। পরোয়ানার যাদের নামে রয়েছে তারা হলেন নিলি কুফার নাউরি ও র্যাচেল তিউতো। নিলি কুফার নাউরি একজন ফরাসি ইসরায়েলি আইনজীবী এবং ইসরায়েল ইজ ফরএভার নামের একটি সংগঠনের নেতৃত্ব রয়েছেন। অন্যদিকে র্যাচেল তিউতো তসাভ 9 নামের একটি সংগঠনের মুখপাত্র হিসেবে পরিচিত। তারা দুজনই ফরাসি ও ইসরায়েলি দ্বৈত নাগরিকত্বধারী। অভিযোগে বলা হয়েছে, গাজায় ত্রাণবাহী ট্রাক ও মানবিক সহায়তা পৌঁছানোর বাধা দেওয়ার কর্মকাণ্ডে তাদের প্রত্যক্ষ সম্পৃক্ততা থাকতে পারে, যা যুদ্ধবিধ্বস্ত সাধারণ মানুষের জীবনকে আরও ঝুঁকির মধ্যে ফেলেছে। গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি নিলি কুফার নাউরি নিজেও স্বীকার করেছেন। এক প্রতিক্রিয়ায় তিনি জানান, এর ফলে ভবিষ্যতে তার ফ্রান্সে যাওয়া কঠিন হয়ে পড়তে পারে এবং তিনি ফরাসি কারাগারে যেতে চান না বলেও মন্তব্য করেন। একই সঙ্গে জানা গেছে, তসাব 9 সংগঠনের আরও কিছু সদস্যদের বিরুদ্ধেও ফ্রান্সে তদন্ত প্রক্রিয়া চলছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফিলিস্তিনি মানবাধিকার সংগঠন আল হকস কয়েকটি সংগঠন এই আইনি পদক্ষেপ নেওয়ায় প্রক্রিয়ায় যুক্ত রয়েছে। যদিও ইসরায়েল আগে আল হককে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছিল, আন্তর্জাতিক মহলের সংগঠনটি মানবাধিকার বিষয়ে কাজের জন্য পরিচিত। এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার আইন ও যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন হতে পারে বলে মনে করেছেন বিশ্লেষকরা। অন্যদিকে অভিযুক্তদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার বা আইনি প্রতিরোধের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তদন্ত প্রক্রিয়া চলমান থাকায় বিষয়টির চূড়ান্ত আইনি পরিণতি এখনও স্পষ্ট নয়। তবে গাজার সংকট যে আন্তর্জাতিক আদালত ও কূটনৈতিক অঙ্গনে প্রভাব ফেলেছে, এই ঘটনাটি তারই কয়েকটি উদাহরণ হয়ে উঠেছে। আরও জানবেন, মধ্যপ্রাচ্য ও ইউরেশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে মস্কো ও তেহরানের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা। সামরিক সহযোগিতার বিভিন্ন আলোচনার পর এবার অর্থনৈতিক ক্ষেত্রেও ইরানের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে রাশিয়া। বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞা ও ডলার ভিত্তিক লেনদেনের চাপের মুখে এই দুই দেশ বিকল্প অর্থনৈতিক ব্যবস্থার দিকে ঝুঁকছে বলে কূটনৈতিক মহলে আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার কারণে ইরান বহুদিন ধরেই আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থায় সীমাবদ্ধতার মুখে রয়েছে। একইভাবে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই প্রেক্ষাপটে দুই দেশই ডলার নির্ভরতা কমিয়ে নিজেদের মুদ্রায় বাণিজ্য, ব্যাংকিং সহায়তা এবং বিকল্প পেমেন্ট ব্যবস্থা জোরদার করার পথ খুঁজছে। সাম্প্রতিক বিভিন্ন কূটনৈতিক বৈঠক ও অর্থনৈতিক ফোরামে রাশিয়া ও ইরান বাণিজ্য বাড়ানো, জ্বালানি খাতে বিনিয়োগ এবং পরিবহন করিডোর উন্নয়নের বিষয়ে আগ্রহ দেখিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সহযোগিতা শুধু অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিক বার্তাও বহন করছে। পশ্চিমা চাপের মুখে এই দুই দেশ একে অপরকে সমর্থন দেওয়ার চেষ্টা করছে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এসব উদ্যোগ কতটা কার্যকর হবে তা এখনই বলা কঠিন। বৈশ্বিক অর্থনীতি এখনও ডলার কেন্দ্রিক, ফলে বিকল্প ব্যবস্থায় পুরোপুরি সরে যাওয়া সহজ নয়। তারপরও রাশিয়া ও ইরানের এই ঘনিষ্ঠতা ভবিষ্যতের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। সর্বশেষ জানবেন, 54তম জাতীয় দিবস ঈদ আল ইতিহাদ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শাসকরা 440 জন বাংলাদেশি বন্দীকে রাজকীয় ক্ষমা দিয়েছেন। দেশটির মানবিক চর্চা ও সহানুভূতিশীল নীতির অংশ হিসেবে এই ক্ষমা ঘোষণা করা হয়েছে।
বুধবার 14 জানুয়ারি ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস এই সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এতে জানানো হয় 2025 সালের ঈদ আল ইতিহাদ উদযাপনের অংশ হিসেবেই এই সাধারণ ক্ষমার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় দিবস উপলক্ষে আমিরাত জুড়ে বিভিন্ন দেশের বিপুল সংখ্যক বন্দীকেও ক্ষমা করা হয়েছে। প্রতি বছর ঈদ, জাতীয় দিবস সহ গুরুত্বপূর্ণ ধর্মীয় ও রাষ্ট্রীয় উৎসবকে কেন্দ্র করে দণ্ডপ্রাপ্তদের জন্য এই ধরনের রাজকীয় ক্ষমা ঘোষণা করে থাকেন দেশটির শাসকরা। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে ক্ষমাশীলতার চর্চা জোরদার করা, বন্দীদের সমাজে পুনরায় সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি এবং পরিবারগুলোর পুনর্মিলন নিশ্চিত করা। কর্তৃপক্ষ জানায়, 2025 সালের শেষ ভাগে পরিচালিত ক্ষমা কর্মসূচির আওতায় মুক্তিপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিক রয়েছেন। এর ফলে তারা নতুন করে জীবন শুরু করার পাশাপাশি পরিবার ও সমাজে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছেন। এই পদক্ষেপ সংযুক্ত আরব আমিরাতের শাসকদের মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন বলে মন্তব্য করা হয়েছে। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস ঈদ আল ইতিহাদ প্রতি বছর 2 ডিসেম্বর পালিত হয়। এই দিনে 1971 সালে এক পতাকার অধীনে বিভিন্ন আমিরাতের ঐতিহাসিক ঐক্যের স্মরণ করা হয়। ধন্যবাদ।